সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, দেখছেন ওপেন ডেজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে অনেকদিন পর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আবারও হাজির হয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার কি হয়েছে, কেন সব সময় বা নিয়মিত খবর দিতে পারছি না। কিছু প্রবলেমের জন্য আমি অনিয়মিত আছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ দোয়া করবেন, আমি প্রবলেমগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আবারও আপনাদের মাঝে নিয়মিত তথ্যভিত্তিক খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আজকে থেকে আবারও শুরু করছি আন্তর্জাতিক খবরে। যারা অনেকে প্রশ্ন করেছিলেন ইরানের প্রসঙ্গে, তুরস্কের প্রসঙ্গে, আমেরিকা, ইসরায়েল, সবগুলো প্রসঙ্গ আজকের আলোচনায় রাখবো। আপনারা জানেন যে ভেনেজুয়েলার মাদুরো সরকারকে এক প্রকার কিডন্যাপ করার পর ইরান একটা বড় পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল ইরান বিরোধী শক্তিরা। ইরান বিরোধী শক্তি কারা? প্রথম দুটো দেশের নামই আসবে। একটি আমাদের সবার প্রিয় ইসরায়েল, আর একটি সবার প্রিয় আমেরিকা। এখন বলবেন প্রিয় বললাম কেন? সোশ্যাল মিডিয়া তো অনেক কথার জন্য আমি কথা আটকে যায়। অনেক ইতিমধ্যে আমার ইউটিউবের একটা চ্যানেল, বুঝতে পারছেন। তো সেই হিসেবে এই দেশটির খবর দিতে গেলে অনেক হিসেব নিকেশ করে দিতে হয়, আর চাই না যে আমাদের কথা বলার জায়গা বন্ধ হয়ে যাক। তো ইরানের মধ্যে ভেনেজুয়েলার পর একটা বড় মাস্টার প্ল্যান নিয়ে নামে দুটো দেশ, একটি নাম ইসরায়েল, অন্যটির নাম আমেরিকা। প্রশ্ন করবেন যে এটা কি আজকে শুরু করেছে? যারা ইরানের খবর জানতে চান একদম ডিটেলটা আমি দেওয়ার চেষ্টা করবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে। যখন এই দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, মনে আছে 12 দিনের যুদ্ধ, এই দুটো দেশের যুদ্ধে প্রথমে তারা ধরে নিয়েছিল তারা বিজয় লাভ করবে, কিন্তু ইরান এত বড় প্রতিক্রিয়া দেখাবে এবং সেই দেশটির ভেতরে লন্ড ভন্ড করে ফেলবে, সে দেশটি বোঝে। এরপর তারা ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে সিজ ফায়ারের মাধ্যমে কোন রকম জীবন রক্ষা করে। ফলশ্রুতিতে আমরা যদি দেখলাম যে এরপর থেকে তারা প্রতিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? প্রতিশোধের জন্য তারা প্রথম চেষ্টা করে ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে। আপনারা জানেন প্রথম যে অ্যাটাকটি করেছিল দখলদার শক্তি, ইরানের 20 জন হাই অফিসিয়ালকে তারা হত্যা করেছিল। সেনাবাহিনীর প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, বিমান বাহিনীর প্রধান সহ পরমাণু বিজ্ঞানীদের একদম টার্গেট 20 জনকে শহীদ করে দেশটি। এরপর তারা রেজিম চেঞ্জের জন্য আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে। সেই সময়টা আয়াতুল্লাহ আলী খামেনিকে সর্বোচ্চ নিরাপদ স্থানে সরিয়ে নেয় একটি স্পেশাল টিম, যেটি ইরানের সেনাবাহিনী বা কুদস ফোর্স বা আমরা যেটা বলি আইআরজিসি, আরো অনেক টিমের সদস্যদেরকেও জানানো হয় না, কারণ বিশ্বাসঘাতকদের অবস্থান কত দূর গেছে এটা ইরান সরকার বুঝতে পারে না প্রথম আক্রমণের পর। কারণ প্রথম যে আক্রমণটি ইরানে হয়েছিল সম্পূর্ণ সেটি করেছিল একটি বিদেশি এজেন্সির ইশারায়। তো সেখান থেকে ইরান রক্ষা পায়। এরপর সেই প্রধান দেশ দুটো ইরানের রেজিম চেঞ্জের জন্য নানান রকম পায়তারা করে। সেই পায়তারা সর্বশেষ খেলাটি শুরু হয় এই নতুন বছরে। পুরো ইরানে অর্থনৈতিক মন্দার জন্য, অর্থনৈতিক বিভিন্ন অনিয়মের জন্য বা অর্থনৈতিক যে মন্দভাব বা ব্যবসা বাণিজ্যের বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছুর জন্য সরকার বিরোধী একটা আন্দোলন শুরু হয়, এবং সেই আন্দোলনটা এত ভয়াবহ হয় যেটা পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না। কি দেখা যায়? সরকারি বাহিনীর বিরুদ্ধে সরাসরি অস্ত্র হাতে তুলে নেয় আন্দোলনকারীরা। বাংলাদেশে আমরা দেখেছি ছাত্র বিপ্লব হয়েছে বা 24-এর বিপ্লব, আমরা দেখেছি ছাত্ররা জীবন দিয়েছে কিন্তু পুলিশের গায়ে একটা গুলি করেনি, অস্ত্র নিয়ে নামেনি তারা। কিন্তু পরক্ষণে সবাই যখন পালিয়ে গেছে, যেসব খুনি পুলিশ প্রকাশ্যে অজস্র মানুষ মেরেছে, বিক্ষুব্ধরা থানাতে আক্রমণ করেছে, কিছু পুলিশ মারা গেছে। কিন্তু আন্দোলন চলাকালীন আপনারা কেউ কোন টেলিভিশনে দেখেননি একটি পিস্তল বা বন্দুক ব্যবহার করেছে আন্দোলনকারীরা। জীবন দেওয়ার দৃশ্যই আমরা দেখেছি। কিন্তু ইরানে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে আক্রমণ করছে এখন আন্দোলনকারীরা। প্রশ্ন হলো, আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনী বা রাষ্ট্রের ক্ষতি করছে কেন? খেয়াল করবেন, হাসপাতালে আক্রমণ, মসজিদে আক্রমণ, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ, বিভিন্ন সরকারি যে ভবন, গুরুত্বপূর্ণ ভবন, জরুরি সেবার জন্য ফায়ার ব্রিগেড, এই থানা, এই জিনিসগুলোকে টার্গেট করছে
বিদ্রোহীরা। তার মানে রাষ্ট্রের সম্পদকে তারা ধ্বংস করতে চায়। তারা কোনো আন্দোলন মানে অর্থনৈতিক কারণে আন্দোলন করছে, বিষয়টা এরকম না। তার মানে এখানে একটা নেপথ্যের খেলোয়াড় আছে বা খেলা মানুষ আছে। এরপরে কি দেখা গেল যে আন্দোলনকারীরা সশস্ত্র হলো কিভাবে? বিভিন্ন জায়গা থেকে কয়েকটা টিম ঢুকলো, 15 জন, 20 জন, 30 জন, 40 জন করে টিম। এই টিমগুলো প্রত্যেকের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, হিউজ অস্ত্র, মানে গোলা বারুদ পৌঁছে গেছে। সেনাবাহিনী কি বলে, নিরাপত্তা বাহিনীর সাথে তারা লড়াই করছে। এখন পর্যন্ত শতাধিক নিরাপত্তা বাহিনী, বুঝতে পারছেন, নিহত হয়েছে আন্দোলনে। তার মানে এত যদি নিরাপত্তা বাহিনী শহীদ হয়, তাহলে বিক্ষোভকারীদের মধ্যে নিহতের সংখ্যা অনেক হবার কথা। এখন আসেন, আদৌ কি নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা মারা গেছে? এই সংখ্যাটা কিন্তু আসলে কম। যে তথ্যগুলো পাচ্ছি সেখানে বলা হচ্ছে, দুটো দেশের নাম বলছি না, একটা হলো মার্কিন। এই দুটো দেশের এজেন্সি প্রতিবেশী দেশ থেকে প্রচুর সংখ্যক সশস্ত্র বাহিনী দেশটিতে ঢুকিয়েছে। একটি হলো কুর্দি, একটি হলো বালুচ। এই পাকিস্তানের মধ্যে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ওই প্রতিবেশী দেশটি, বুঝছে তো, মধ্যিকার দেশের প্রেসক্রিপশন নিয়ে। এবার সেই দেশটি অর্থাৎ সেই কুর্দিরা, বলুচরা ইরানের মধ্যে সশস্ত্র আক্রমণ শুরু করছে ওই দুটো দেশের ইশারায়। এবং এই আন্দোলন এরা পুলিশকে টার্গেট করে সরাসরি গুলি করছে। তো যখন পুলিশ পাল্টা গুলি করে তখন দেখা যায় যে সাধারণ মানুষের গায়ে গুলি লাগবে, কারণ ওই সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাসীরা ঢুকে গেছে অস্ত্র হাতে। তো এই পরিস্থিতির কারণে নিহতের সংখ্যাটা বাড়ছে ক্রমান্বয়ে। তো ইরানের জনগণ দেখলো যে আমাদের দেশের মধ্যে আমাদের যারা আন্দোলন করছে, আমরা তো একটা নির্দিষ্ট টার্গেটে আন্দোলন করছি, কিন্তু এই আন্দোলন ভায়োলেন্স পূর্ণ হলো কেন? এই ভায়োলেন্স পূর্ণ হওয়ার পেছনে কারণ হলো এখানে বিদেশিরা ঢুকে গেছে। তখনই ইরানের পাল্টা আরেকটা খেলা শুরু করলো ইরানের সরকারি বাহিনী বা দেশপ্রেমিক জনগণ। লক্ষ লক্ষ যারা ইরানের আমরা কিন্তু ধর্মীয় যে প্রধান নেতা খামেনিপন্থীরা লক্ষ লক্ষ এবার মাঠে নেমে গেছে। ওই যারা মাঠে থেকে নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করছে তাদের তাড়াবার জন্য। যারা সরকার বিরোধী আন্দোলন করছে তারা সংখ্যা কিন্তু কম। প্রথমে তারা অনেক ছিল, কারণ প্রথমে আন্দোলনটা যখন শুরু হয় তখন সব শ্রেণীর মানুষ জড়িয়ে গেছে। কিন্তু যখন ওই দুটো দেশ ইন্ধন দিচ্ছে, এটা অনেকে বুঝতে পারছে, তখন অনেকে সরে যাচ্ছে, কিন্তু সন্ত্রাসীরা সরছে না। তো এই সুযোগটিতে ইরানের খামেনিপন্থীরা এবার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে গেছে এবং ইরানের বর্তমান সরকারের পক্ষে তারা দাঁড়িয়ে গেছে। মাইনকে চিপে পড়ে গেছে মিস্টার নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প, কারণ তারা এটা আশা করেনি। তো এই পরিস্থিতিতে ইরান বা খামেনি সরকার আবার তার মূল জায়গায়, এতদিন মনে হয়েছে সরকার পড়ে যেতে পারে, তারা ব্যাকফুটে পড়ে গেছে, এখন তারা আবার মূল ফরম্যাটে চলে আসছে। অর্থাৎ সকল কন্ট্রোল এখন তাদের হাতে চলে এসছে। ওই যে বললাম, এই ঘটনা কিন্তু তুরস্কেও ঘটেছিল। যখন কু হলো এরদোয়ানের বিরুদ্ধে, তখন এরদোয়ানকে রক্ষায় তুর্কি জনগণ রাস্তায় নেমে এসেছিল। প্রথমে সেনাবাহিনী জনগণকে মারে, জনগণ সেনাবাহিনীকে মারেনি, কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। তখন তুর্কি সেনাবাহিনী চিন্তা করছিল কত মানুষকে মারবো আমরা, এটা সম্ভব না। এভাবে এরদোয়ানের সরকার টিকে যায় সে যাত্রায়। তো ইরানের ক্ষেত্রেও ঠিক একই কাজ হয়েছে। পাশাপাশি হঠাৎ করে ইরাক থেকে একটি বিশাল সন্ত্রাসী গ্রুপ ঢোকে ইরানের, কিন্তু এই তথ্যটি ইরান জানতো না। এদেরকে দুটো রাষ্ট্র অস্ত্র অর্থ দিয়ে ট্রেনিং দিয়ে ইরানের ভেতরে পাঠিয়েছে খামেনি সরকারের পতনের জন্য। ওই দেশ দুটোর কথা বলছি যাদের নাম প্রথমে বললাম। তারপরে কি করে, আবার দেশে ঢুকবে, কিন্তু এই তথ্যটি জেনে যায় তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT, মিল্লিক ইস্তেকবারাত ইশকিলাতি। তো এই MIT তারা যখন এই তথ্যটি পায়, তারা পুরো এই গোয়েন্দা টিমটি, MIT গোয়েন্দা টিমটি সেই সশস্ত্র গ্রুপটিকে টার্গেট করে। কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কি করছে, তাদের কারা অর্থ দিচ্ছে, কে অস্ত্র দিচ্ছে, পুরো বিষয়টি MIT প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকে ইরানি গোয়েন্দা সংস্থাকে। কারণ ইরান তুরস্ক তাদের মধ্যে অনেক অভ্যন্তরীণ লড়াই আছে, সীমানা বলি, বিভিন্ন গোষ্ঠী কুর্দি সংশ্লিষ্টতা নিয়ে, সিরিয়া ইস্যুতে অনেক রকম আছে। কিন্তু ইরান এরদোয়ান বিরোধী। ইরান কিন্তু এরদোয়ানের পতনে মার্কিনের মতোই এরদোয়ানের নির্বাচনের সময় প্রচুর প্রোপাগান্ডা ছড়িয়েছে এই ইরান।
কিন্তু একদল বারবারই বন্ধু হয়ে দাঁড়াচ্ছে ইরানের পাশে। যখন এই বিশাল সশস্ত্র বাহিনীটি ইরানে ঢুকে একটা বিশাল হত্যাযজ্ঞ চালানোর প্ল্যান করেছে ওই দুটো রাষ্ট্রের ইশারায়, তুরস্ক ইরানের হয়ে এই খামেনি সরকারকে টেকাবার জন্য তার পুরো ইন্টেলিজেন্স ব্যবহার করে পুরো তথ্য দিয়ে সেই টিমটাকে একেবারে ইরানের হাতে তুলে দেয়। এবং বলা হচ্ছে সেখানে ইরানের নিরাপত্তা বাহিনীর সাথে সে সশস্ত্র বাহিনীর বিশাল একটা যুদ্ধ হয় এবং সেখানে উভয় পক্ষের, তবে সন্ত্রাসী গ্রুপের বা সশস্ত্র বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য নিহত হয়। শুধু এখানে থেমে নেই ইরান তুরস্ক সীমান্ত এবং ইরাক সীমান্ত। দেখেন এই ইরাকেও ইরানের সাথে তুরস্কের বিরোধ আছে এই কুর্দি টুর্দি বিভিন্ন বিষয় নিয়ে, অথচ ইরাক থেকেই এমআইটি তথ্য দিল ইরানকে রক্ষায়। ইরানের আসলে এখানে একটু বুঝতে হবে এই শিয়া জাতিকে যে তোমরা সুন্নিদের যতই শত্রু ভাবো, সুন্নিরা শত্রু হয় না কারণ সুন্নিরা সবারই বন্ধু হয়। তো এরদোয়ান সরকার তার সর্বোচ্চ ইন্টেলিজেন্স ব্যবহার করছে ইরানকে রক্ষা এবং ইরানের খামেনি সরকারকে বলে দিয়েছে তারা তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে ইরানকে রক্ষায়। যে কারণে আপাতত ওই দুটো দেশের কথা বললাম তারা সফল হতে পারছে না ইরানে গেল এই বিষয়টি। তারপরের বিষয়টি কি, ট্রাম্প সরকার বা নেতানিয়াহু সরকারের প্ল্যান বি অর্থাৎ তারা প্ল্যান এ তে মোটামুটি এই পর্যন্ত ব্যর্থ হয়েছে। তারা চিন্তা করছিল যে বিশাল একটা বিক্ষোভ সৃষ্টি করবে, তারপর তারা তাদের বাহিনী ঢুকিয়ে ঠিক মাদুরোর মতো এই সরকারের বা রিজিম চেঞ্জ ঘটাবে। সাধারণত দেশগুলো কি করে, বাংলাদেশে কি কোনো মার্কিন সেনা আসেনি, এরা যে কোনো একটি দেশে সরকার পতনের জন্য জনগণকে নানা ইন্টেলিজেন্স ব্যবহার করে এবং সেই জনগণরা কতদূর যেতে পারে, কতটুকু সফল হয় তার আলোকে সরকার পতন হয়। তো ইরানের ক্ষেত্রেও ছিল ভিন্ন, কারণ মধ্যপ্রাচ্যের আমেরিকা অনেক সৈন্য বাড়ায়, অস্ত্র বাড়ায়, তাদের একটা টার্গেট নিয়ে আসে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছে তারা তিনটি দেশের রেজিম চেঞ্জ ঘটাতে চান, ইরান, একটি হলো ভেনেজুয়েলা আর ফিডেল ক্যাস্ট্রোর দেশ। তো ইতিমধ্যে ভেনেজুয়েলা শেষ, এখন হলো ইরান তাদের প্রধান টার্গেট। ট্রাম্প বলেছেন তিনি খামেনির 40 বছরের শাসনের অবসান ঘটাতে চান। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে জনগণ কাকে চায় সেটা বলছে না, তারা সরাতে চাচ্ছেন তাদের স্বার্থে। এটা গণতান্ত্রিকভাবে বা সভ্য রাষ্ট্রের এরকম বক্তব্য আসলে বানায় না, কিন্তু বড় দেশ তো তাদেরকে কে ধরবে, কে প্রশ্ন করবে। শেখ হাসিনা গত 16 বছরে যা কিছু করেছে, যা কিছু বলেছে, কে কোনো কথা বলছে? বলেনি। কিন্তু দেখবেন উগ্রবাদ জঙ্গিবাদের তকমা কার ঘরে? বিএনপি জামাতের ঘরে। কিন্তু যারা 15 বছর নিরীহ মানুষকে মেরেছে, গুম খুন ক্রস ফায়ার করেছে, কোন একটি মাধ্যম আজও তাদেরকে উগ্রবাদ জঙ্গিবাদ বলেন? আমাদের ডক্টর জাহিদ গঙ্গরা উগ্রবাদ এই বাদ সেই বাদ নিয়ে অনেক কথা বলে, কিন্তু হাসিনাকে এরা বলে না। হাসিনা চলে যাওয়ার পর ফ্যাসিস্ট বলা শুরু করছে, সাহস করে আগে বলেনি। তো এখন বিষয়টি হলো এরকম, এখন বিষয়টি হলো যে মার্কিনীরা প্ল্যান বি নিয়ে মাঠে নামতে চায়। প্ল্যান এটা আপাতত ব্যর্থ হয়েছে, কারণ ইরানে হাজারো লাখো জনতা নেমে গেছে খামেনি সরকারের পতনের খামেনি সরকারকে রক্ষার পক্ষে। এখন বলা হচ্ছে যে ইরানের ভিতরে আরো এজেন্সি ব্যবহার করে আরো সশস্ত্র বাহিনী ঢুকিয়ে আরেকটি বড় ম্যাচাকার করতে চায় সেই দেশ দুটো, এবং তারা সেই এটাকে যেহেতু জনগণকে সম্পৃক্ত করে সফল হতে পারেনি, সেহেতু তারা এখন ইরানের মধ্যে একটা অর্থনৈতিক ক্ষতি সাধন করবে। সেটা কি? ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবনগুলো, রাষ্ট্রীয় ভবনগুলোকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দেবে। ইতিমধ্যে ইরানের এই দৃশ্যগুলো আসলে ভাবতে খুব খারাপ লাগে। এত সুন্দর গোছানো ঐতিহাসিক একটি দেশ, পৃথিবীর কি বল প্রাচীন একটি দেশ, যাদেরকে এই পার্সিয়ানদের বহু জাতি হারাতে পারেনি, বহু জাতি তাদের কাছে পরাজিত হয়েছে, তাদের একটা বিশাল ইতিহাস এই জাতির। দেখেন আমাদের সভ্যতা তৈরি করেছে হাজার হাজার বছর ধরে। আজকে দেখেন ইরানের ভেতরে রাষ্ট্রীয় ভবনগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ধ্বংস করছে আন্দোলনকারীরা। এরা কি আন্দোলনকারী? রাষ্ট্রের সম্পদ কোন জনগণ নষ্ট করে। অর্থনৈতিক ভাবে ইরানের উপর অবরোধ দিয়েছে কারা? আমেরিকা, যে কারণে ইরান ধুকে ধুকে চলছে। কিন্তু ইরানের জনগণ অনেকের চেয়ে তো ভালো আছে, ইরান সরকার তাদেরকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। শিয়া সুন্নি দ্বন্দ্ব বাদ দেন, আমি সেদিকে যাবই না এই আলোচনা। কিন্তু দেখেন
সেই জনগণ নিজে নেমে নিজের রাষ্ট্রকে ধ্বংস করছে, যারা অর্থনৈতিক মন্দার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তারাই অর্থনীতির বারোটা বাজাচ্ছে। তখন কি মনে হচ্ছে এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র? এক। দুই নম্বর বিষয় হলো, এখন ওই দেশ দুটো চিন্তা করছে কিভাবে দেশের মধ্যে প্ল্যান বি বাস্তবায়ন করা যায়। ইতিমধ্যে ইরানের প্রত্যেকটা সেক্টরে ইন্টেলিজেন্স টিমগুলো কাজ করছে। তিনটি দেশের নাম আসছে। একটি দেশের নাম হলো পাকিস্তান, অন্য একটি দেশের নাম আসছে তুরস্ক, আরেকটি চীন। চীনেরটা খুব বেশি আলোচনায় আসছে না। বলা হচ্ছে পাকিস্তানের আইএসআই এবং তুরস্কের এমআইটি তারা সর্বোচ্চ চেষ্টা করছে ইরানের এই রেজিম চেঞ্জ ব্যর্থ করার জন্য, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। তো এই ব্যাপারে পাকিস্তানের আইএসআই প্রকাশ্যে আসছে না, কারণ আইএসআই প্রকাশ্যে আসতে পারবে না এ কারণেই যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির তিনি ট্রাম্পের কাছে মাথা নিচু করে বশ্যতা স্বীকার করে এসছেন যে আমাকে অবৈধভাবে আরো কিছুদিন থাকার সুযোগ করে দেন, আমাকে আপনি রাষ্ট্রীয় ক্ষমতার মূল স্থানে বসিয়ে রাখেন, আপনার সাহায্যের মাধ্যমে আমি আপনাকে সব দেব। তো সেই ব্যক্তি তো আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, তাই তারা গোপনে ইন্টেলিজেন্স ব্যবহার করছে, এমন কিছু তথ্য পাওয়া গেছে। কিন্তু সর্বাধিক যে ফাইট করছে ইরানের পক্ষে সে দেশটি হলো এখন তুরস্ক। এরদোয়ান যে কোনো ভাবে ওই দেশ দুটো খাস ব্যর্থ করবেন, কারণ এরদোয়ান জানেন প্যালেস্টাইনের জন্য তুরস্কের পাশে ইরানকে লাগবে, এবং এরদোয়ান এটুকু বিশ্বাস করেন আজকে ইরানে আক্রমণ করলে কালকে ওরা অন্য কোনো মুসলিম দেশকে ধ্বংস করবে। মুসলিম ঐক্যকে ভাঙতে দেবেন না এরদোয়ান, সেটা তার নিজের বন্ধু না হোক শত্রু হোক, ইরান তাদের শত্রু বা বন্ধু সেটা সেই বিবেচনা তুরস্ক করছে না, তাদের রক্ষার বিবেচনাটা তুরস্ক করছে। তো এই পরিস্থিতিতে এখন দেশ দুটো ওই দেশ দুটো নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইরান বড় ধাক্কা মোকাবেলা করতে পেরেছে, কিন্তু রাষ্ট্রের ভেতরে বলা হচ্ছে যে এখন পর্যন্ত ইউরোপীয় বিভিন্ন দেশ যেমন ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। স্টারলিংক, ইলন মাস্কের যে স্টারলিংক, এটার রিসিভার গোপনে ইউরোপীয় রাষ্ট্রগুলো যারা ইরানের তাদের এম্বাসি আছে তারা সেই স্যাটেলাইট গুলো পৌঁছে দিচ্ছে, যাতে করে সন্ত্রাসীরা স্টারলিংক ব্যবহার করে ইরানের মধ্যে আরো বড় ষড়যন্ত্র, আরো বড় কি বলবো অঘটন ঘটাতে পারে। চিন্তা করেন, এই আমার তুর্কি সিরিয়াল গুলো দেখতাম, আব্দুল হামিদ দেখছেন যারা, যে এই ইউরোপীয় এম্বাসি গুলো ইরানে বসে তারা সকল নীতিমালা ভঙ্গ করে তারা কি করছে, দেশের বিরুদ্ধে যারা রাষ্ট্রদ্রোহী কাজ যারা করছে, রাষ্ট্র ধ্বংস যারা করছে, যেসব ব্যক্তিরা সংগঠন গোত্রগুলো তাদেরকে স্টারলিংকের সহযোগিতা করছে গোপনে রিসিভার এনে, তারা অস্ত্র পৌঁছে দিচ্ছে, অর্থ পৌঁছে দিচ্ছে। কি করে এই সরকার পতন হয়? অর্থাৎ এই ইউরোপীয়রা আবারও সেই আগের চেহারা ফিরে যাচ্ছে। যখন একটি ইসলামিক সরকার বা ওই পশ্চিমাদেরকে চোখ রাঙিয়ে দিতে পারে এমন সরকার প্রতিষ্ঠিত হয়, তখন তারা একাট্টা হয়ে যায় সবাই। দর্শক, এই পরিস্থিতিতে ইরানের আরো সতর্ক থাকতে হবে। ইরানকে তার প্রক্সি কমিয়ে তার রাষ্ট্রের ভেতরে নিরাপত্তা বাড়াতে হবে। পৃথিবীর বহু দেশে ইরান তার প্রক্সি বাহিনী সেট করে অনেক কিছু করছে, কিন্তু নিজের রাষ্ট্রের ভেতরে অনেক সময় তাদের সিকিউরিটি এই দুর্বলতাগুলো আমাদের চোখে পড়ে, তাদের ইন্টেলিজেন্স ফেল গুলো আমাদের চোখে বারবার পড়ে, তাদেরকে রক্ষায় বারবার তুরস্ক এগিয়ে আসতে হচ্ছে। তাদের প্রেসিডেন্ট কি বলে, তাদের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো লোককে হেলিকপ্টার ক্রাশে হত্যা করা হয়। তাদের দেশে রাষ্ট্রীয় মেহমান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। তাদের সমস্ত পারমাণবিক বিজ্ঞানী, সেনা প্রধান, গোয়েন্দা প্রধান অনেকে মারা গেছে এই অ্যাটাকে, শুধু বিশ্বাসঘাতকদের কারণে। তারা নিজের রাষ্ট্রের ভিতরে নিরাপত্তা তৈরি না করে তারা বিভিন্ন দেশে প্রক্সি বাহিনী ব্যবহার করে তারা উপমহাদেশে, বা এক কথা উপমহাদেশ তো না, মধ্যপ্রাচ্য মরল হতে চাইছে। এখান থেকে ইরানকে সতর্ক হতে হবে। এই কথাটুকু ইরানের বিপক্ষে গেলেও বলতে হচ্ছে, কারণ এই যে কদিনে অনেক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে, মানুষ মারা গেছে, এটা আসলে মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে। দর্শক, একটি কমেন্ট করবেন যে ওই দেশ দুটোর খাস আদৌ পূরণ হবে কিনা, ইরানের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত কিনা, অবশ্যই আপনাদের কমেন্ট আমি দেখার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।